আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়ে পড়ানো হবে সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মনে হয় ড্যাম্পড অসিলেশন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে ফোর্সড অসিলেশন সম্পর্কে আলোচনা শুরু করার আগে জাস্ট কয়েকটা জিনিস একটু রিক্যাপ করে নেওয়া যাক। সেটা হচ্ছে যে আমরা সিম্পল হারমোনিক অসিলেটর সম্পর্কে তো অনেক আলোচনা করেছি, তাই না? এবং সেখানে আমরা এটাও বুঝতে পেরেছি যে একটা সিম্পল হারমোনিক অসিলেটরের যে টাইম পিরিয়ড থাকে সেটা অ্যাকচুয়ালি দা সেই বডিটার বা সেই অসিলেটরের ডাইমেনশনের উপর এবং এর ইলাস্টিক প্রপার্টির উপর নির্ভর করে। অর্থাৎ যেমন ধরো একটা স্প্রিং এর যদি স্প্রিং কনস্ট্যান্ট বাড়িয়ে দেওয়া হয় তাহলে এর ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায় এবং সাথে সাথে টাইম পিরিয়ডটাও ডেফিনেটলি অনেক কমে যায়। তার মানে এর অর্থ হচ্ছে যে টাইম পিরিয়ডটা স্প্রিং কনস্ট্যান্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার রুট। তো এইভাবে আর কি ইলাস্টিক প্রপার্টি গুলো আসলে টাইম পিরিয়ডের সাথে সম্পর্কিত। যাই হোক, একটা ভাইব্রেটিং বডি, এটার যে ভাইব্রেশনটা সেটা এনার্জি ডিসিপেশন করে এক সময় এর অ্যামপ্লিচিউড ক্ষয় হতে হতে এটা স্টপ হয়ে যায়, যেটার কারণ হচ্ছে ড্যাম্পিং। এখন আমরা যদি চাই কোনো একটা পিরিয়ডিক মোশনকে আমরা বন্ধ হতে দিব না, রাদার এটা চলতে থাকবে, তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে এই এই মসিলেশনটা কোনোভাবেই সেটা কমবে না, থামবে না, সেটা চলতে থাকবে এক্সটার্নাল ফোর্সের ইফেক্টে। তো এই ধরনের যে ফোর্সড অসিলেশন সেটাই আসলে আজকের আলোচনার বিষয়। অর্থাৎ এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করে একটা অসিলেশনকে কন্টিনিউ হতে দেওয়াকে বলা হয় ফোর্সড ভাইব্রেশন। যেমন এটার একটা খুব কমন উদাহরণ হচ্ছে মোশন অফ এ সুইং। এছাড়াও বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট গুলোতে ফোর্সড অসিলেশনের আমরা অস্তিত্ব দেখতে পাই। তো একটা কেউ যদি একটা দোলনাতে দুলতে থাকে, তাকে যদি কোনো একটা মানুষ কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করে একটু ধাক্কা দিতে থাকে, পুশ করতে থাকে, তাহলে একটা সময় দেখা যাবে যে যখন ওই অসিলেশনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ওই ফোর্স ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে যাবে, সেই সময় একটা লার্জ অ্যামপ্লিটিউড অফ মোশন দেখা যাবে। অনেক সময় দেখা যায় কি যে দোলনাটা একেবারে অনেক একটা বড় অ্যামপ্লিটিউডে দোলন দেয়, তাই না? তাহলে এখানে ওই কার্ভটাই বোঝানো হচ্ছে যে টাইম এবং ফোর্সের সাথে আমরা যদি একটা প্লট করি তাহলে পিরিয়ডিক ফোর্স এখানে পুশ 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 দিয়ে বোঝানো হচ্ছে যে একই সমান ফোর্স যদি একটা নির্দিষ্ট পিরিয়ডিক মোশনে দেওয়া হয়, অ্যাপ্লাই করা হয়, পিরিয়ডিক ভাবে অ্যাপ্লাই করা হয় পুশের আকারে, তাহলে সেক্ষেত্রে অ্যামপ্লিচিউডটা একসময় লার্জ হয়ে যেতে পারে। তো যে কোনো মোশনকে বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি ইকুয়েশন অফ মোশনটা অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে চাই, এখানে আমাদের এখন দুইটা ফোর্সকে অবশ্যই কাউন্টে আনতে হবে। সেটার মধ্যে একটা হচ্ছে রিস্টোরিং ফোর্স এবং আরেকটা হচ্ছে ড্যাম্পিং ফোর্স, যেগুলো কিনা মোশনের এগেনস্টে কাজ করে, অর্থাৎ সেই পিরিয়ডিক মোশনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স এটা ওই মোশনটা যাতে কন্টিনিউ হয় সেই চেষ্টাটা করে। তাহলে এখানে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সকে আমরা একটা সাইনোসয়েডাল ফোর্স হিসেবে দেখাচ্ছি, যেটাকে কিনা এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এফ নট সাইন কিউটি এভাবে প্রকাশ করা হলো। তাহলে একটা বস্তু সেটা যদি একটা নির্দিষ্ট এক্সেলারেশনে থাকে তাহলে সেখানে যে ফোর্সটা সে অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করছি এবং সেটাকে আমরা ইকুয়েট করতে পারি ড্যাম্পিং ফোর্স, রিস্টোরিং ফোর্স এবং এই এক্সটার্নাল ফোর্সের যোগফল হিসেবে, যার মধ্যে এই দুইটা ফোর্সই হচ্ছে অপোজিটলি ডিরেক্টেড টু দ্য মোশন, তাই না? তাই এদের চিহ্নটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এক্সটার্নাল ফোর্সটা মোশনকে কন্টিনিউ করতে বলছে, তাহলে সেটা কি হচ্ছে, মোশনকে কন্টিনিউ করার জন্য যেহেতু এটা কাজ করছে তাই এটা পজিটিভ সাইন। তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটা পাচ্ছি এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস মাইনাস কে ওয়াই মাইনাস বি ডি ওয়াই বাই ডিটি প্লাস এফ নট সাইন কিউটি। তাহলে সেখান থেকে আমরা একটু যদি গুছিয়ে লিখি, এই এই সবগুলো টার্মকে এক পাশে নিয়ে চলে আসি,
তাহলে এম ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার প্লাস কে ওয়াই প্লাস বি ডি ওয়াই বাই ডিটি মাইনাস এফ নট সাইন কিউটি ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো, যদি এই পার্টিকুলার সলিউশনটা আমরা ফাইন্ড আউট করতে চাই, আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে রেজাল্টেন্ট মোশনটাও অবশ্যই একটা অসিলেটরি মোশন, কারণ আমরা একটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে পার্টিকুলার সলিউশন অবশ্যই একটা পিরিয়ডিক সলিউশন হবে, অর্থাৎ একটা ফোর্সড অসিলেশন, তার যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটাও কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে আমরা এখানে y ইকুয়ালস a সাইন কিউটি মাইনাস আলফা লিখি। আচ্ছা, এখানে মাইনাস কেন লেখা হলো? আমরা যদি প্রথম দিককার ক্লাসগুলোকে একটু খেয়াল করি, ইপোক অ্যাঙ্গেলটা আসলে ডিসাইড করে যে আমরা কাউন্টিংটা কোথা থেকে স্টার্ট করেছি। যদি আমরা ইকুইলিব্রিয়াম পজিশনের আগে থেকে শুরু করি, অর্থাৎ ফেজ লিড থাকে, তাহলে এটা মাইনাস টার্ম হয়। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে মোশনটা আগে থেকেই ছিল, জাস্ট ড্রাইভিং ফোর্সটা অ্যাপ্লাই করে মোশনটাকে কন্টিনিউ করা হচ্ছে, কাজে এখানে ফেজ লিডের কারণে এই টার্মটা নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে এখন এই y এর ইকুয়েশনটাতে কিউটা কি? কিউ হচ্ছে অবশ্যই এই পিরিয়ডিক ফোর্সের জন্য যে ফ্রিকোয়েন্সি সেইটা। আচ্ছা, এখন আমরা dy বাই dt বের করি, তাহলে সেখানে আমরা কি পাচ্ছি? a কিউ cos qt মাইনাস আলফা, আর d স্কোয়ার y বাই dt স্কোয়ার হচ্ছে মাইনাস a কিউ স্কোয়ার সাইন qt মাইনাস আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার y। এখন এই যে ইকুয়েশন 5.2, 5.3, 5.4, এই তিনটা ইকুয়েশন, এদেরকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইকুয়েশন নাম্বার 5.1 এ বসিয়ে দিতে পারি। তাহলে সেখান থেকে আমরা পাবো এম এ কিউ স্কোয়ার সাইন কিউটি মাইনাস আলফা, প্রথম টার্ম থেকে পাচ্ছি, তারপরে পাচ্ছি প্লাস কে এ সাইন কিউটি মাইনাস আলফা, তারপরে টার্মে আছে ডি ওয়াই বাই ডিটি, তাহলে বি কিউ এ cos qt মাইনাস আলফা মাইনাস এফ নট সাইন কিউটি, এটা অ্যাজ ইট ইজ থাকবে, ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন এই সবগুলো টার্মকে যদি আমি একটু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে ভেঙে দেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই মাইনাস এম কিউ স্কোয়ার এ কমন, সাইন কিউটি কজ আলফা মাইনাস কস কিউটি সাইন আলফা প্লাস কে এ সাইন কিউটি কজ আলফা মাইনাস কস কিউটি সাইন আলফা, প্লাস পরেরটা থেকে আমরা পাচ্ছি বি কিউ এ cos qt cos alpha plus sin qt sin alpha minus f naught sin qt equal to 0। আচ্ছা, এখন এই যে ইকুয়েশন 5.5, এখানে দেখো অনেকগুলো টার্ম আছে sin qt এবং cos qt দিয়ে, তাই না? তো আমরা জানি sin qt যখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এর মান যদি 1 হয়, ডেফিনেটলি cos qt তখন 0। তাহলে এই অ্যাপ্রক্সিমেটর, এই বাউন্ডারি কন্ডিশনটা থেকে আমরা বের করে নিতে পারি, যখন sin qt 1 cos qt 0, এখানে এই প্রথম টার্মটা তখন কি হয়ে যাবে? দেখো, এটার জন্য 1, এটা 0, তাহলে শুধু এই cos আলফার টার্মটা থেকে যাবে, তাহলে মাইনাস এম কিউ স্কোয়ার এ cos আলফা, প্লাস পরের টার্মটা থেকে আমাদের কি থাকবে? পরের টার্মটা থেকে দেখো, ওখানেও আমাদের এই cos কিউটির মান এই এটা চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে যেহেতু, এখানে sin কিউটির মান 1, তাহলে কি থাকবে? কে এ cos আলফা, আর তারপরের টার্মটা থেকে থাকবে প্লাস বি কিউ এ, এখানে sin কিউটির টার্মটা শুধু থাকবে, তাহলে sin আলফা মাইনাস sin কিউটি যেহেতু 1, তাহলে এফ নট খালি হয়ে যাবে, সমান সমান 0। আমরা ধরো একটা ইকুয়েশন 5.6 পেলাম। আবার ঠিক অপোজিট কন্ডিশনটা যদি চিন্তা করি, যখন cos কিউটি সমান সমান ম্যাক্সিমাম মানে 1, তখন sin কিউটির মান 0। তাহলে এই একই ইকুয়েশনে এই কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এম কিউ স্কোয়ার এ সাইন আলফা, তখন আবার সাইন আলফার টার্মটা থেকে যাচ্ছে, আর এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে প্লাস হয়ে যাচ্ছে। আর এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকেও আমরা সাইন কিউটির টার্মটা পাচ্ছি না, মাইনাস কে এ সাইন আলফা এটা পাচ্ছি। আর থার্ড এই অংশটা থেকে আমরা কি পাচ্ছি? বি কিউ এ কজ আলফা, শুধু এই টার্মটা পাচ্ছি। আর এফ নটের সাথে যেহেতু সাইন কিউটি গুণ আছে, তাহলে এটার মান 0 দেখে এখানে এফ নটের টার্মটা থাকছে না। তাহলে ইকুয়েশন 5.7 আমরা পেলাম। আচ্ছা, এখন সবগুলোর ভিতরেই কিন্তু কজ আলফা সাইন আলফা আছে। এখন আমরা যদি ইকুয়েশন 5.7 কে কজ আলফা দিয়ে ভাগ করি
এবং সিম্পলিফাই করি আমরা কি পাবো। প্রথমত দেখো, প্রথম টার্মটা ছিল এম কিউ স্কোয়ার এ, এখানে ছিল কি সাইন আলফা, তাহলে সাইন আলফা বাই কজ আলফা হয়ে গেল ট্যান আলফা, মাইনাস আবার এখানে আরেকটা সাইন আলফা ছিল, তাহলে মাইনাস কে এ ট্যান আলফা, প্লাস এখানে একটা কজ আলফা ছিল, সেই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে বি কিউ এ ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাচ্ছি এম কিউ স্কোয়ার মাইনাস কে এ ট্যান আলফা প্লাস বি কিউ এ ইকুয়াল 0। এটাকে লেখা যায় মাইনাস কে এম কিউ স্কোয়ার এ ট্যান আলফা ইকুয়ালস মাইনাস বি কিউ এ। তাহলে ট্যান আলফার মানটা আমরা পাচ্ছি বি কিউ ডিভাইডেড বাই কে মাইনাস এম কিউ স্কোয়ার। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই বি কিউ বাই কে মাইনাস এম কিউ স্কোয়ার ইকুয়ালস এ বাই বি। আচ্ছা, এ হচ্ছে বি কিউ আর কে মাইনাস এম কিউ স্কোয়ার এটা মানে হচ্ছে বি। আচ্ছা, তাহলে সাইন আলফার মান আমরা এই এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে সাইন আলফা কি আমরা আসলে সহজভাবে আমরা করতে পারি যে এটা মানে কি বেস বাই হাইপোটেনাস, হ্যাঁ, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে আমরা এখানে সাইন আলফা এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কজ আলফা লিখতে পারি বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো ওভারঅল ট্যান আলফা তাহলে এ বাই বি সুন্দরভাবে মিলে যায়। তাহলে ডিভাইডিং ইকুয়েশন 5.6 বাই কজ আলফা, এবং এইভাবেই সিম্পলিফাই করে আমরা পাই ওখানে কি ছিল মাইনাস এম কিউ স্কোয়ার এ স্কোয়ার কজ আলফা ছিল, তাহলে কজ আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে। এই কে এর সাথেও কজ আলফা গুণ ছিল, সেই দুইটাও কাটাকাটি যাবে। বি কিউ এর সাথে ছিল সাইন আলফা, তাহলে এখানে ট্যান আলফা আসবে, আর মাইনাস এফ নট খালি ছিল, তাহলে এখানে কজ আলফা ভাগ হয়ে যাবে সমান সমান 0। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এ কমন নিতে পারি, কমন নিলে পাচ্ছি কে মাইনাস এম কিউ স্কোয়ার প্লাস বি কিউ ট্যান আলফা ইকুয়ালস এফ নট বাই কজ আলফা। আমি জাস্ট এই টার্মটাকে ডানে নিয়ে নিলাম। আচ্ছা, এখন এই ইকুয়েশনে আমরা যদি এই এই মানগুলো বি কিউ কে মাইনাস এম কিউ স্কোয়ারের মান এ বি দিয়ে বসিয়ে দেই, এটা কি ছিল বি, তাহলে এ ইন্টু বি প্লাস এখানে দেখো বি কিউ আছে, তাহলে বি কিউ সমান সমান হচ্ছে এ, তাহলে ওইটার জন্য একটা এ আসবে, আর ট্যান আলফা সমান এ বাই বি, তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার বাই বি ইকুয়ালস এফ নট, তো যা থাকবে তাই, কজ আলফা ছিল হচ্ছে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে চলে যাবে, নিচে বি থাকবে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এ সমান সমান হচ্ছে এফ নট রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি ইন্টু, এখানে এই পাশ থেকে যদি আমরা জাস্ট সিম্পলিফিকেশনটা করার চেষ্টা করি, তাহলে কি হবে, এই জিনিসটাকে ডান পাশে নিয়ে গেলে হবে বি প্লাস এ স্কোয়ার বাই বি টু দি পাওয়ার -1। তাহলে এইখানে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরে বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর নিচে থাকে হচ্ছে বি, তাহলে জাস্ট ইনভার্স করলে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা তো আগে থেকেই ছিল, তাহলে বি আর বি ক্যান্সেল আউট হয়, এখানে কাটাকাটি হলে নিচে থেকে যায় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ সমান সমান এসে দাঁড়ায় এফ নট রুট ওভার বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কে মাইনাস এম কিউ স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন 5.11। আচ্ছা, তাহলে ইকুয়েশন 5.2 তে আমরা যদি কি বলে 2 কে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো, y ইকুয়ালস এফ নট, মানে অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি হবে, y ইকুয়ালস এফ নট ডিভাইডেড বাই বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কে এম কিউ স্কোয়ার হোল স্কোয়ার সাইন কিউটি মাইনাস আলফা। আচ্ছা, তাহলে ইকুয়েশন 5.12 এটাই হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টের পার্টিকুলার সলিউশন ফর এ ফোর্সড অসিলেটর। আচ্ছা, এখন আমরা যদি একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি যে আমার এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, রাদার এটা ফ্রি অসিলেশন, কিন্তু সেখানে ড্যাম্পিং এর উপস্থিতি আছে, আমরা সেইখান থেকে আনড্যাম্পড অসিলেটরের ইকুয়েশন একটা ডিরাইভ করেছিলাম। এই ইকুয়েশনটাকে আমরা এই এই কেসের সাপেক্ষে এভাবে লিখতে পারি এ ই টু দি পাওয়ার মাইনাস পিটি সাইন ওমেগা টি মাইনাস আলফা। আচ্ছা, মাইনাস আলফাটা কেন এসছে এটা আমি আগেই বলেছি, যে আমরা এখানে চিন্তা করছি যে ইকুইলিব্রিয়াম পজিশনের আগে থেকেই কাউন্টিং আমরা শুরু করেছি, আর
এখানে সাইন নিয়ে আসা হয়েছে আমাদের, কিন্তু আনড্যাম্পড অসিলেশনে মানে আন্ডারড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে আমরা এখানে কজ দিয়ে ওটা ডিরাইভ করেছিলাম। একই ইকুয়েশনকে আমরা সাইন দিয়েও ডিরাইভ করতে পারি, একটু জাস্ট কনস্ট্যান্ট গুলোর অ্যাপ্রক্সিমেশন চেঞ্জ করে দিলে। সো এটা লিখলেও ভুল হয় না। তাহলে এখানে আমাদের পি সমান সমান হচ্ছে b/2m, যেটাকে আমরা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলে থাকি, তাই না? আচ্ছা, বা 2p কে আমরা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলি, p হচ্ছে আসলে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি। জেনারেল সলিউশন যদি আমরা লিখতে চাই, এটা দুইটা পার্টিকুলার সলিউশনকে মানে একটা ফ্রি অসিলেশন এবং ফোর্সড অসিলেশন দুইটার কম্বিনেশন হিসেবে আসলে লিখতে হবে, কারণ এখানে আসলে দুটো জিনিসেরই প্রেজেন্স থাকে। মানে একটা অসিলেটর সে অলরেডি একটা ড্যাম্পিং সহ অলরেডি অসিলেট করছিল, তাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে তার অসিলেশনটাকে কন্টিনিউড রাখলাম। সো এটা হচ্ছে সেই ফ্রি অসিলেশন পার্ট, আর এটা হবে ফোর্সড অসিলেশন পার্ট। আচ্ছা, এখন দেখা যাক এখানে আমরা যদি রেজোনেন্সকে ডিফাইন করতে চাই, হোয়াট ইজ রেজোনেন্স। আমরা যদি এখানে চিন্তা করি যে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, ফোর্সড অসিলেশনের যে আমরা পিরিয়ডিক ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেটার মান অনেক বড় এবং সেই তুলনায় ড্যাম্পিংটা অনেক ছোট, অনেক কম। তাহলে সেই ক্ষেত্রে এই যে জেনারেল সলিউশন, তার মধ্যে প্রিডমিনেন্ট টার্ম হবে এইটা, ফোর্সড অসিলেশনের টার্মটা। তাহলে সেই ক্ষেত্রে অ্যামপ্লিচিউডটা ডিসাইড করবে হচ্ছে এই অংশটুকু। তাহলে যদি ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম খুব কম হয়, মানে ড্যাম্পিং এর পরিমাণ কম হয়, অ্যামপ্লিচিউড হবে এফ নট ডিভাইডেড বাই √b² প্লাস k - m/q² হোল স্কয়ার। আচ্ছা, তাহলে ড্রাইভিং ফোর্সটা যদি সর্বোচ্চ হয় এবং এই যে ডিনোমিনেটরটা, এই রুটের ভিতরের টার্মটা যদি কি বলে তখন মিনিমাম হবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে k - mq² ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ q সমান সমান √k/m। তার মানে এটা ফ্রি অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি ওমেগার সমান হবে। তো এই ক্ষেত্রে অ্যামপ্লিচিউডকে আমরা কি লিখতে পারি? তাহলে এই জিনিসটা হয়ে যাবে 0, যেহেতু k/m ইকুয়াল টু q, √k/m ইকুয়াল টু q। তাহলে সেই ক্ষেত্রে এখানে শুধু b² f0/√b²q² থাকবে। সো অ্যামপ্লিচিউড হবে f0/bq। আচ্ছা, এখন ফার্দার যদি বি সমান সমান একেবারে 0 হয়, একদম ড্যাম্পিং নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? বি 0 হলে ডেফিনেটলি অ্যামপ্লিচিউড উইল বি ইনফাইনাইট, সবচেয়ে বড়। তাহলে আমরা এখান থেকে রেজোনেন্সকে এভাবে ডিফাইন করতে পারি, যখন এই ফোর্সড ফ্রিকোয়েন্সিটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হয়, তখন অসিলেটরের অসিলেশনটার অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম হবে এবং সেই ধরনের অবস্থাকেই বলা হবে রেজোনেন্স। আচ্ছা, তাহলে যদি ফ্রিকশন 0 না হয়, মানে প্রেজেন্ট থাকে, তাহলে অ্যামপ্লিচিউড অফ রেজোনেন্স হবে f0/bq। এটাকে আমরা এভাবেও লিখতে পারি f0/b √m/k, যেহেতু এখানে q সমান সমান √k/m, তাহলে এভাবেও লেখা যায়। আচ্ছা, এখন রেজোনেন্সের শার্পনেস বলতে একটা টার্ম আছে, শার্পনেস অফ রেজোনেন্স, যেটা আসলে সাউন্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে টিউন করা হয়। তো শার্পনেস অফ রেজোনেন্স এটা হচ্ছে যে একটা অ্যামপ্লিচিউড, একটা রেজোনেন্সে যে অ্যামপ্লিচিউডটা থাকে, সেখানে এইটা অ্যামপ্লিচিউডটা ফ্রিকোয়েন্সি চেঞ্জের কারণে ম্যাক্সিমাম পজিশন থেকে কত শার্পলি ফল করে, সেটাই হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্স। এবং সেটা যেটা দিয়ে মাপা হয় সেটা সম্পর্কেও আমরা ফার্দার পড়বো। এখন প্রথমত আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি। তো তাহলে আমরা তো এটা বুঝলাম যে যদি ড্রাইভিং ফোর্সটা ম্যাক্সিমাম হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ডিনোমিনেটরের মানটা হতে হবে মিনিমাম, এবং বি যদি একটা ফাইনাইট ভ্যালুতে থাকে এবং ডিনোমিনেটরের মানটা মিনিমাম হতে হয়, তাহলে আমরা এখানে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে এর ডেরিভেটিভকে অবশ্যই 0 পাবো, কারণ এই জিনিসটা ডিপেন্ড করবে আসলে এই কিউ এর ভ্যালুটার উপর। তো ফোর্স ফ্রিকোয়েন্সিটা দিয়ে আমরা যদি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমরা পাবো 2b² প্লাস dq d/dq k - mq² হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে 2b² মানে এই প্রথম টার্মটার এটা আসলে ডেরিভেটিভ,
প্লাস ডি বাই ডি কিউ, এখানে আমরা এই টার্ম থেকে এম স্কোয়ার কে যদি বাইরে নিয়ে আসি, এই এম কে যদি বাইরে নিয়ে আসি, তাহলে এখানে একটা স্কোয়ার যেহেতু আছে, কাজে এম স্কোয়ার বাইরে আসবে। এখানে হয়ে যাবে কে বাই এম, কারণ কে এর সাথে কোনো এম গুণ হিসেবে ছিল না, কিউটা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কে বাই এম করার অর্থ হচ্ছে এটাকে আমরা যাতে করে ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা অ্যাজ ইট ইজ টু বি স্কোয়ার কিউ প্লাস ডি বাই ডি কিউ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা একটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এইটা যা আছে বি টু বি স্কোয়ার কিউ মাইনাস এই অংশের ডিফারেন্সিয়েশন যদি আমি করি, তাহলে প্রথমে কিউ এর সাপেক্ষে এই পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি আসবে? টু ওমেগা স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবার কিউ কেও ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটা কিউ অবশ্যই কিউ এর ফাংশন, সো টু কিউ আর একটা আসবে। তাহলে আমরা দেখছি যে এই দুইটা টার্মের ভিতরে টু কিউটা কমন, সো এটা দিয়ে ডিভাইড করে দিলে থেকে যায় বি স্কোয়ার ইকুয়ালস এম স্কোয়ার টু ওমেগা স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে সেটাকে আমরা যদি একটু গুছিয়ে লিখি, তাহলে আসবে কিউ স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এম স্কোয়ার। আচ্ছা, তাহলে কিউ সমান সমান কি হবে? রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এম স্কোয়ার। আমরা জানি বি বাই এম ইকুয়ালস টু পি। তাহলে এখানে বি স্কোয়ার বাই এম স্কোয়ার আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ফোর পি স্কোয়ার বাই টু, সো এখানে থেকে যাবে টু পি স্কোয়ার। and this is the actually this is the angular frequency which is known as the resonant angular frequency. আর নর্মাল যে লিনিয়ার ফ্রিকোয়েন্সি যেটা এফ আর, সেটাকে আমরা অবশ্যই জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে 2 পাই দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। সো the amplitude will be maximum যখন ড্রাইভিং ফ্রিকোয়েন্সি হবে কিউ বাই 2 পাই, অর্থাৎ ওমেগা স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার বাই 2 পাই। এটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন। আচ্ছা, এখন রেসপন্স বলে যে কথাটা আছে, সেটা আসলে আমাদেরকে শার্পনেস অফ রেজোনেন্স কতটুকু সেই মেজারটা দেয়। তাহলে রেসপন্স ফাইন্ড আউট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ইকুয়েশনটা আমাদের ছিল যেটা কিনা পার্টিকুলার সলিউশন অফ ফোর্সড অসিলেশন, সেখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে ডিওয়াই বাই ডিটি। আচ্ছা, কারণ আমরা আসলে জানি যে মূলত রেজোনেন্সে ফোর্সড অসিলেশনটাকে খুব স্ট্রং থাকতে হয়, কাজে এই টার্মটা এখানে কর্তৃত্ব করবে। সো শুধুমাত্র এই পার্টিকুলার সলিউশনটাকে কাউন্ট করলেই হবে। তাহলে এখানে আমরা যেটা করছি, এখানে ডিওয়াই বাই ডিটি করে আমরা পাচ্ছি এফ নট কিউ বাই বি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস কে এম কিউ স্কোয়ার হোল স্কোয়ার কস কিউটি মাইনাস আলফা। তাহলে এই যে ইকুয়েশনটা, এখানে কস কিউটি মাইনাস আলফা ম্যাক্সিমাম হলেই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। তাহলে এইটা ম্যাক্সিমাম আমরা ধরে নিচ্ছি যে এইটা ম্যাক্সিমাম কখন? এটা 1 যখন হয়। সো তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে এটাকে আমরা ধরে নিচ্ছি যে এইটা কজের টার্মটা ম্যাক্সিমাম থাকে। সো ডিওয়াই বাই ডিটি ম্যাক্সিমাম হচ্ছে এফ কিউ এফ নট কিউ ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কে মাইনাস এম কিউ স্কোয়ার হোল স্কোয়ার। এখন কাইনেটিক এনার্জি অফ দ্য অসিলেটর এট এনি ইনস্ট্যান্ট, যখন সেটা ইকুইলিব্রিয়াম পজিশনকে ক্রস করে, তখন কি হবে? সেটা হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এটা যেহেতু ম্যাক্সিমাম, তার মানে এই টার্মটার স্কোয়ারকে হাফ এম দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, সেটা এখানে দেওয়া হয়েছে হাফ এম এফ নট স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কে মাইনাস এম কিউ স্কোয়ার হোল স্কোয়ার। আর এই মিন স্কোয়ার ড্রাইভিং ফোর্স পার ইউনিট মাস। তাহলে মিন স্কোয়ার ড্রাইভিং ফোর্স মানে কি? মিন মানে হচ্ছে গড়। তো আমাদের এখানে গড় ফোর্স ইনিশিয়ালি তো এখানে কোনো অ্যাপ্লাইড ফোর্সই ছিল না, তাহলে সেটা হচ্ছে জিরো, জিরোর স্কোয়ার জিরো। আর যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হলো, তখন এটা হচ্ছে এফ নট স্কোয়ার। তাহলে দুইটা ফোর্সের গড় হচ্ছে অবশ্যই 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা সেটাকে মাস দিয়ে, পার ইউনিট মাস অর্থাৎ অসিলেটরের মাস দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। সো পাচ্ছি এফ নট স্কোয়ার বাই 2m। রেসপন্সকে ডিফাইন করা হয় যে এই ইকুইলিব্রিয়াম পজিশন ক্রস করার সময় যে কাইনেটিক এনার্জি, সেটাকে যদি আমি এই মিন স্কোয়ার
ড্রাইভিং ফোর্স পার ইউনিট মাস দিয়ে ভাগ করি, তাহলে যে টার্মটা পাবো এটাকে বলা হয় রেসপন্স। সো এই রেশিওটা করার পরে আমরা মানে অর্থাৎ এই টার্মকে এটা দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস কে বাই এম মাইনাস কিউ স্কোয়ার। এখন এই রেসপন্সটা ম্যাক্সিমাম কখন হবে? তখনই হবে যখন এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা হবে ফোর্স ফ্রিকোয়েন্সির সমান, ড্রাইভিং ফ্রিকোয়েন্সির সমান। তাহলে সেখানে আর সমান সমান হবে হচ্ছে রেসপন্স হবে তখন অ্যাকচুয়ালি এইখানে তখন কি হয়ে যাবে, এই টার্মটা জিরো। সো এখানে সিম্পলিফিকেশন করলে আসবে এম বাই বি হোল স্কোয়ার। তার মানে রেসপন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ড্যাম্পিং কোএফিসিয়েন্ট অফ দ্য মিডিয়াম। তাহলে ইন অ্যাবসেন্স অফ ড্যাম্পিং আর হচ্ছে ম্যাক্সিমাম, রেসপন্সটা ম্যাক্সিমাম। তাহলে এখানে যদি আমি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটার রেশিও 1 পাই, তাহলে সেখানে আর হবে ম্যাক্সিমাম। আর যখন বি সমান সমান শূন্য, তখন আর হবে ইনফিনিটি। মানে ড্যাম্পিং এর অ্যাবসেন্সে রেসপন্সটা হবে ইনফাইনাইট এবং শার্পনেস অফ রেজোনেন্সটা এই ক্ষেত্রে ম্যাক্সিমাম, এটা শার্পেস্ট। শার্পনেস অফ রেজোনেন্সটা বি এর সাথে সাথে কমতে থাকবে, যত বি বাড়বে তত এর শার্পনেস কমবে, আর যত বি কমবে তত শার্পনেস বাড়বে। আবার শার্পনেস অফ রেজোনেন্স কিউ বাই ওমেগা এই রেশিওর উপরে নির্ভর করবে। এটা যদি 1 এর থেকে বড় হয় তাহলেও শার্পনেস কমে যাবে, 1 এর থেকে ছোট হয় তাহলেও শার্পনেস কমে যাবে। তাহলে একটু স্মল চেঞ্জ অফ কিউ বাই ওমেগার জন্যই এটা ভ্যারি করতে থাকবে আর কি, শার্পনেসটা ভ্যারি করতে থাকবে, এবং এটা ম্যাক্সিমাম হবে যখন কিউ বাই ওমেগা হচ্ছে 1 আর বি মিনিমাম। তাহলে ফেজ অফ রেজোনেন্স অর্থাৎ ট্যান আলফা, যেটা অলরেডি আমরা জানি বি কিউ ডিভাইডেড বাই কে মাইনাস এম কিউ স্কোয়ার, এইটার জন্য আমরা বুঝতে পারছি যে যখন এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি সমান হয় সেই সময় কি এইখানকার টার্মটা হয়ে যাবে ইনফিনিটি, তাই না? এই জিনিসটা জিরো, নিচে ডিনোমিনেটরটা জিরো, দ্যাট ইজ ওয়াই ট্যান আলফা ইকুয়ালস ইনফিনিটি। এবং এটা তখনই প্রযোজ্য যদি আলফা সমান সমান পাই বাই 2 হয়। তাহলে কিউ বাই ওমেগার মান যখন 1 হবে, অর্থাৎ আলফা সমান সমান পাই বাই 2 যখন হবে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে এই কিউ বাই 2 এর থেকে একটু ডিফারেন্সও এটার শেপটাকে চেঞ্জ করে দিবে। তাহলে কিউ বাই ওমেগা এটা যদি একের চেয়ে ছোট হয়, একের চেয়ে বড় হয়, তাহলে আলফা হবে পাই বাই 2, মানে ফেজ যেটা ফেজটা হবে হচ্ছে পাই বাই 2 এর চেয়ে বড়। আবার কিউ বাই ওমেগা যদি একের চেয়ে ছোট হয়, তাহলে ফেজ হবে আলফা হবে পাই বাই 2 এর চেয়ে ছোট। তাহলে শেপ অফ দ্য কার্ভ এটা ডিপেন্ড করবে কার উপরে, বি এর মানের উপর। তাহলে এই ফ্রিকশনাল ফোর্স বি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা বুঝতেই পারছি, এটা জিরো এবং ট্যান জিরো মান হচ্ছে জিরো। তার মানে এটা আসলে কি হবে তখন, এই যে এ বি সি ডি ই, অর্থাৎ এটা এই এক্সিস বরাবর তখন রান করবে, এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করবে। আর বি যদি খুব লার্জ হয় তাহলে কার্ভ টু, এই যে কার্ভটা কার্ভ টু, এটা একটা ফ্ল্যাট কার্ভের মতো অনেকটা, সেটা দ্বারা নির্ভর করবে। আর বি সেই পাথটা অনুসরণ করবে। আর বি যদি খুব ছোট হয় তাহলে কার্ভ ওয়ান, অর্থাৎ এই অংশটা, এটা নির্ভর করবে, মানে এইরকম ভাবে নির্ভর করবে কিউ বাই ওমেগা ইসের উপরে, আলফার উপরে। তাহলে ফেজ অফ রেজোনেন্স এভাবে ডিফার করবে। আর এই যে এই লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা অ্যাকচুয়ালি সেই কেসে যখন বি হচ্ছে ইনফাইনাইটলি লার্জ, তার মানে সেটা তখন লিনিয়ারলি ভ্যারি করবে। সো এই হচ্ছে ফেজ অফ রেজোনেন্সের ডিপেন্ডেন্স। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এটা খুবই সিম্পল। একটা পার্টিকেল যার মাস হচ্ছে 5 গ্রাম, যেটা একটা ইলাস্টিক ফোর্স 125 ডাইন্স পার সেন্টিমিটার এইরকম ফোর্সের অ্যাকশনে তারা অসিলেট করছে, এবং এটার উপরে 15 ডাইন্স পার সেন্টিমিটার সেকেন্ড এই পরিমাণ ড্যাম্পিং ফোর্স কাজ করছে। এটা পিরিয়ডিক্যালি ভাইব্রেট করছে যখন তার উপরে আউটসাইড ফোর্স 3000 ডাইন্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড অফ রেজোনেন্সটা কি হবে? তো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা অলরেডি আমরা জানি,
সেটা হচ্ছে এফ আর সমান সমান √ওমেগা² মাইনাস 2p² ডিভাইড বাই টোয়াইস পাই। তো তাহলে এখান থেকে প্রথমে আমাদের ওমেগা² ফাইন্ড আউট করতে হবে, যেটা কিনা কে বাই এম। তাহলে কে হচ্ছে এখানে 125, এম হচ্ছে 5, তাহলে এখানে ডিভাইড করলে 25/সেকেন্ড² আসবে। আর পি এর মানটা হবে বি বাই টোয়াইস এম, বি এখানে 15, আর 2 তো ফর্মুলা 2, আর এই যে মাস হচ্ছে 5 গ্রাম, সো এখানে 1.5/সেকেন্ড আসবে। তাহলে এফ আর কি হবে? এফ আর হচ্ছে, এখন আমরা এই ওমেগা আর পি এর মান এখানে বসিয়ে দিলেই আমরা এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আর ড্যাম্পিং এর প্রেজেন্সে আমরা জানি এখানে অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা হবে F0/B√M/K। তাহলে সেখানে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, দেখা যাচ্ছে 40 সেন্টিমিটার অ্যামপ্লিটিউড পাওয়া যায়। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।